মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হলো, কোথায় গেলে? এই রানী, উফ, তোমরা সবাই কোথায় গেলে? আমার আওয়াজ শুনতে পাচ্ছ না নাকি? আর এই যে বাবা, তুমি পরে পেপার পড়বে, আগে আমি তোমাদের সবাইকে একটা সুখবর দেবো, তাই তাড়াতাড়ি চলে এসো সবাই। শ্যামলের এরকম ডাকাডাকি শুনে তার মা কমলা দেবী, বউ রানী এবং বাবা আকাশবাবু সেখানে এসে উপস্থিত হয়। শ্যামল হাতে ফোন নিয়ে ভীষণ পরিমাণে আনন্দে নাচতে থাকে, কারণ কিছুক্ষণ আগেই ছেলেপক্ষ তরফ থেকে ফোন আসে আর তারা শ্যামলের একমাত্র বোন প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। প্রিয়া কমলা দেবী এবং আকাশবাবুর একমাত্র মেয়ে ছিল আর সেই বাড়ির আদরের ছোট বোন, তাই বাড়ির প্রত্যেক সদস্য প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে এবং স্নেহ করে। আরে বাবা, কি হলোটা কি? তুই এত আনন্দে নাচানাচি করছিস কেন? তাড়াতাড়ি বল, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। আরে, প্রীতমের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর মা ফোন করেছিল, ওরা প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়েছে, তাই আমি 1 মাসের মধ্যেই আমার আদরের ছোট বোনকে বিয়ে দেবো। তাই এই আনন্দের সুখবর শুনে আমি নাচবো নাকি কি করব কিছুই বুঝতে পারছি না। দাদার মুখে বিয়ের কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল টুকটুকে হয়ে ওঠে। কি বলিস, সত্যি? প্রীতম প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? এর থেকে ভালো খুশির খবর আর কিছুই হতে পারে না। তাহলে তো তাড়াতাড়ি করে আমাদের বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিতে হবে, কারণ এই বিয়েতে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তুমি কি বলছো শ্যামল? ওরা সত্যি প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছে? আর প্রিয়ার জীবনে যে সত্যি ঘটনাটা আছে সেটা জানার পরেও ওরা বিয়েতে কি করে রাজি হলো? তুমি ভালো করে জিজ্ঞাসা করেছো যে প্রিয়ার শারীরিক সমস্যাটা নিয়ে ওদের কোনো অসুবিধা নেই তো? আজ থেকে প্রায় 5 বছর আগে প্রিয়ার বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা, বৌদি এবং দাদা পেপারে অ্যাড দেয়। আর প্রিয়াকে যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই প্রীতমের দেখা মাত্রই প্রিয়াকে পছন্দ হয়ে যায়। প্রীতম শহরের একটি বড় প্রাইভেট সেক্টরে চাকরি করে আর সে তার মা রত্না দেবীর সঙ্গে বাস করে। প্রিয়ার ছবি দেখার পর পছন্দ হলে প্রীতম তার মায়ের সঙ্গে প্রিয়াকে তাদের বাড়িতে দেখতে আসে আর সকলে মিলে তাদের আদরে মেয়ে প্রিয়াকে সাজিয়ে গুছিয়ে ছেলেপক্ষের সামনে নিয়ে আসে। বাহ, এত সুন্দর মেয়ে দেখে আমার তো মন একেবারে ভরে যাচ্ছে। এই মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করব। তা মা, তুমি নাচ গান কিছু করতে পারো? যদি গান গাইতে জানো তাহলে একটা গান করে শোনাও তো। গান গাওয়ার কথা শুনি প্রিয়া একদম চুপ করে থাকে, কারণ ছোটবেলা থেকেই সে বোবা। জন্মের পর থেকে প্রিয়া কথা বলতে পারে না, আর সেই সত্যি কথা জানার পর তার বাবা মা, দাদা ভীষণ পরিমাণে কষ্ট পায়। আর সেই কারণেই তারা প্রিয়াকে ভীষণ পরিমাণে আদরে মানুষ করে আর কখনো প্রিয়াকে বোবা হওয়ার জন্য তাকে কোনো রকম কষ্ট পেতে দেয় না। এমনকি শ্যামলের বিয়ের পর রানী সেই বাড়ির বউ হয়ে আসলেও সেও প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে। কিন্তু প্রিয়া যখন বড় হয় তখন তার বিয়ের সম্বন্ধ খোঁজা হলে সেই সত্যি কথা পেপারে ছাপানো হয় না। শ্যামল, তোমার আদরে ছোট বোনের বিয়ের জন্য যখন পেপারে বিজ্ঞাপন দিচ্ছ তখন কিন্তু সেখানে প্রিয়া যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা বলে দেওয়া দরকার, কারণ ছেলেপক্ষ যদি এসে জানতে পারে যে প্রিয়া কথা বলতে পারে না, তাহলে যদি ওরা বিয়েতে রাজি না হয় আমাদের আদরে প্রিয়ার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। এসব ব্যাপারে তুমি কথা বলো না। রানী আমার বোন, ও যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা পেপারে দিতে পারবো না। আমার বোনকে এত সুন্দর দেখতে, যে আমার বোনকে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। ফলে ছবি দেখার পর তারা যদি জানতেও পারে আমার বোন কথা বলতে পারে না, তখন তাদের আর কোনো অসুবিধা থাকবে না। শেষ পর্যন্ত রানীর কথাই সত্যি হয়, কারণ বারবার গান গাইতে বললেও প্রিয়া কিছুতেই গান গাইতে পারে না আর সে ডুকরে ডুকরে কান্নাকাটি করতে থাকে। ফলে প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে প্রিয়ার উপর রেগে যায়। একি, আপনাদের মেয়েকে কখন থেকে গান গাইতে বলছি, কিন্তু ও গান গাইছে না কেন? এর মুখে কি আওয়াজ নেই নাকি মেয়ে বোবা? হ্যাঁ কাকিমা, আপনি ঠিক কথাই বলেছেন। আমার আদরের ছোট ননদ আসলে মুখে কথা বলতে পারে না, কিন্তু ও বাড়ির সব কাজ করতে পারে। তাই আপনি যদি ওকে নিজের বাড়ির বউ বানান তাহলে আপনার সংসার নিয়ে কোনো চিন্তা থাকবে না। কি, আমার হবু বৌমা বোবা? না না, এই বোবা মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ বানাতে পারবো না, কারণ আমার ছেলের কোনো কিছুতে অভাব নেই। সুতরাং যে মেয়ের মধ্যে এরকম গলার দিক থেকে খুঁত আছে তাকে আমি আমার ছেলের বউ করব না। মা চলো, এইরকম বোবা মেয়ের পরিবারের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। বেকার বেকার এখানে এসে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই সময় নষ্ট করা যাবে না। চলো চলো। এই বলে রত্না দেবী এবং প্রীতম বিয়ের কথা ভেস্তে দিয়ে সেখান থেকে চলে যায়। আর আদরে ছোট বোনের চোখে জল দেখে শ্যামলেরও চোখে জল চলে আসে। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে।
একদিন রত্নাদেবী নিজে থেকে শ্যামলকে ফোন করে আর প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়ে যায়। দেখো, আগের দিন আমরা একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। তোমার বোনকে অত বড় বড় কথা বলা আমাদের উচিত হয়নি। তাই আমি ঠিক করেছি প্রীতমের সঙ্গে আমি প্রিয়ার বিয়ে দেব। কিন্তু বুঝতেই তো পারছো, এখনকার দিনকাল কোনো কিছু তো ফাঁকা হাতে করা যায় না, তাই না? না না, ঠিক আছে, আমরা কিছু মনে করিনি। কিন্তু আপনারা যে আমার আদরের ছোট বোনকে বাড়ির বউ বানানোর জন্য মত দিয়েছেন, তাতে সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাই আপনারা কি চান বলুন, আমি নিশ্চয়ই আমাদের সাধ্যমতো ব্যবস্থা করব। আমার ছেলের বেশি কিছু চাই না, সবকিছুই আমাদের আছে। শুধুমাত্র শহরে একটা ফ্ল্যাট, একটা বড় 4 চাকা BMW গাড়ি আর 10 ভরি সোনা। আর এমনিতেও মেয়ে বিয়ে হলে ফার্নিচার তো নিয়ে আসবেই। তোমরা যদি এসব দিতে রাজি থাকো তাহলে প্রিয়াকে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই। রত্নাদেবীর এরকম চাহিদা শুনে শ্যামল প্রথমে অবাক হয়, কিন্তু তার প্রথম থেকেই ইচ্ছা প্রিয়াকে বিয়ের লাল বেনারসিতে সে দেখবে। আর প্রত্যেক দাদারই তার বোনকে বিয়ের বেনারসিতে দেখার খুবই ইচ্ছা থাকে। সুতরাং হাসি মুখে সে তার বোনের বিয়ে দেওয়ার জন্য ছেলেপক্ষের এরকম চাহিদা পূরণের জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে কাকিমা, আপনারা যা চাইছেন আমি তাই দেব। শুধুমাত্র আমার বোন যেন সুখে থাকে, তাহলেই আমরা সুখী। কারণ ছোটবেলা থেকে বেচারি কথা বলতে পারে না, তাই ওকে সমাজে অনেক কটূক্তি সহ্য করতে হয়। সুতরাং আমি চাই ও শ্বশুর বাড়িতে গিয়ে বরের সাথে সুখে সংসার করুক। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। কারণ তোমার বোন আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আর তুমি যা দেবে সবকিছু তোমার বোনই তো ব্যবহার করবে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, বিয়ের আগে সব জিনিস যেন ঠিকঠাক আমার বাড়িতে চলে আসে। এভাবে প্রীতম এবং প্রিয়ার বিয়ে পাকাপাকি হয়ে যায়। কিন্তু শ্যামলের মুখে রত্নাদেবীর এই সমস্ত কথা শুনি শ্যামলের পরিবার একেবারে চমকে ওঠে। তারা টাকা কড়ির দিক থেকে যতই সচ্ছল হোক না কেন, অল্প কিছুদিনের মধ্যে এত কিছুর ব্যবস্থা করা মোটেই সম্ভবপর ছিল না। আর প্রিয়ার কাছেও ব্যাপারটা ঠিকঠাক বলে মনে হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শ্যামল? তুমি এত সহজে ওদের চাহিদা মেনে নিলে কেন? কি ফেলনা নাকি? নাকি আমরা ওকে খাওয়াতে পারছি না যে এত কিছু জিনিসপত্র দিয়ে বোনকে বিয়ে দিতে হবে? আমার কিন্তু এতে একদমই মত নেই। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলছো। আর বিয়ের পর যে ওদের পরিবার আমার মেয়ের উপর অত্যাচার করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ যারা এখন থেকে এত জিনিসপত্র চাইতে পারে তারা পরে আমাদের মেয়ের উপর অত্যাচারও করতে পারে। এটা কখনো হতে পারে না। একটাই আমার মিষ্টি মতো বোন, আরো কথা বলতেও পারে না, তাই সবাই হাসাহাসি করে। তারপর যদি ওকে আমরা বিয়ে দিতে না পারি তাহলে ওকে নিয়ে আরো সবাই হাসাহাসি করবে, আর আমি সেটা চাই না। সুতরাং আমাকে যদি নিজের প্রাণ দিয়ে ওর বিয়ে দিতে হয় তাহলে আমি তাই করব। আর এই সামান্য টাকা আর জিনিসপত্র কোনো ব্যাপার না আমার কাছে। এই বলে শ্যামল ঘরে চলে যায় এবং সে প্রিয়ার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। কিন্তু সে প্রিয়ার মুখ দেখে বুঝতে পারে যে প্রিয়া এই বিয়েতে রাজি নয়। কিন্তু এতে শ্যামলের কিছু করার থাকে না। দেখতে দেখতে কিছুদিন কাটে আর শ্যামল যৌতুক দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র জোগাড় করতে থাকে। অন্যদিকে কমলা দেবী এবং রানী দুজনে মিলে প্রিয়াকে নিয়ে তার বিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। আমার ননদকে আমি এমন দামি সুন্দর বেনারসি কিনে দেব যাতে বিয়ের দিন ওকে একদম পরীর মতো দেখতে লাগে, আর প্রীতম যেন প্রিয়ার দিক থেকে চোখ ফেরাতেই না পারে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। আমরা প্রিয়াকে এত সুন্দর গহনা আর শাড়ি পরিয়ে সাজাবো যাতে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। কিন্তু বৌমা, আমার মেয়েটাকে নিয়ে বড্ড ভয় করছে জানো। বিয়ের আগে ওর কোনো ক্ষতি হবে না তো? না না, ওসব কথা নিয়ে আপনি ভাববেন না তো। কারণ বিয়ের কথাবার্তা যখন এতদিন পর্যন্ত এগিয়ে গেছে আর আপনাদের ছেলে যখন সব দায়িত্ব নিয়েছে, তাহলে খুবই সুষ্ঠুভাবে প্রিয়ার বিয়ে সম্পন্ন হবে। আমার ননদ ঠিক সুখে থাকবে। আর প্রিয়া, তুমি কিন্তু একদম মন খারাপ করো না, কেমন? প্রিয়া নিজের হাতের ইশারায় বুঝিয়ে দেয় যে তার মন খারাপ নেই, কিন্তু তবুও তার মন কোথাও না কোথাও খারাপ হয়ে থাকে। কারণ সে এরকম ভাবে টাকা পয়সার বিনিময়ে কারোর বাড়ির বউ হয়ে যেতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর শ্যামল তার বোনের বিয়ে উপলক্ষে শহরের একটা বড় ব্যাংকুয়েট বুক করে ফেলে। বিয়ের আগে রত্নাদেবী একদিন প্রিয়াদের বাড়িতে আসে। সবই তো ঠিক আছে, কিন্তু আমার ছেলের আর একটা আবদার ছিল। বিয়ের আগে সব জিনিসপত্র আর গাড়ি দিয়ে দিতে হবে, কারণ আমার ছেলে যৌতুকের গাড়ি করেই আপনাদের মেয়েকে বিয়ে করতে আসবে। আর বিয়ের পর নতুন বউকে নিয়ে নতুন ফ্ল্যাটেই উঠবে। সুতরাং আপনারা যদি বিয়ের আগে সবকিছু দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই, আপনি কোনো চিন্তা করবেন না। কেননা আর একদিন পরেই আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে, তাই কালকে সকালবেলায় আমার বাড়ির চাকর রামু গিয়ে আপনাকে ফ্ল্যাটের চাবি আর গাড়ি হ্যান্ড ওভার করে দিয়ে আসবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্যামলের কথা শুনি রত্নাদেবী খুবই খুশি হয়ে বাড়ি ফিরে যায়।
পরের দিন সকালবেলা শ্যামল তাদের বাড়ির চাকরকে ফ্ল্যাটের চাবি, নতুন গাড়ির চাবি এবং গহনা সবকিছু দিয়ে রত্নাদেবীর বাড়িতে পাঠিয়ে দেয়। রামু তাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করে, তাই রামু ভীষণই বিশ্বস্ত একজন ছেলে ছিল। তাই রামু সব জিনিসপত্র সাবধানে রত্নাদেবীর বাড়িতে পৌঁছে দেয়। সন্ধ্যা হতে না হতেই প্রিয়াদের সারা বাড়ি বিয়ের সানাইয়ের আওয়াজে একেবারে মেতে ওঠে। এমনকি প্রিয়াকেও বিয়ের শাড়িতে দেখতে খুবই সুন্দর লাগে। বোন, তোকে বিয়ের সাজে দেখে আমার আনন্দে দুই চোখ ভরে যাচ্ছে রে। সেই কত ছোট থেকে তোকে আমরা কোলে তুলে মানুষ করেছি, আর আজকে আমাদের পরিবারের সেই আদরের ছোট প্রিয়ার বিয়ে, তাই আমাদের কোনো খুশির ঠিকানা নেই। তারা সকলে মিলে বিয়ের মণ্ডপে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেলেও রত্নাদেবী এবং তার ছেলে বিয়ের মণ্ডপে এসে পৌঁছায় না। ফলে শ্যামল এবং তার পরিবার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এমনকি তারা ছেলে পক্ষের ফোনে ফোন করলেও তারা ফোন সুইচ অফ করে রাখে। রামু যখন রত্নাদেবীর বাড়িতে খোঁজ নিতে যায় তখন জানতে পারে যে রত্নাদেবী এবং তার ছেলে একজন প্রতারক, আর তারা সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে সকালবেলাতেই পালিয়ে গেছে। এই খবর যখন প্রিয়া এবং তার পরিবার জানতে পারে তখন তারা সকলেই কান্নায় ভেঙে পড়ে। না, এরকম কিছুতেই হতে পারে না। আমার আদরের ছোট বোনের বিয়ে ভাঙতেই পারে না। আমি কিছুতেই আমার বোনের বিয়ে ভেঙে যেতে দেবো না। আমাদের সাথে এত বড় প্রতারণা হয়ে গেল। তোমাকে বারবার বলেছিলাম যে বিয়ের আগে ওইসব জিনিসপত্র দিতে যেও না, কারণ ওদের চোখে চাওনি আর লোভ আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু তুমি ইচ্ছা করে এসব ঘটিয়েছো, আর এখন প্রিয়ার চোখে জল পড়ছে শুধুমাত্র তোমার জন্য। এই কথা শুনে বিয়েতে উপস্থিত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলেই হাসাহাসি করতে থাকে। এখন আর কান্নাকাটি করে কি লাভ? এরকম তো হওয়ারই কথা ছিল, কারণ এরকম বোবা মেয়েকে কোনোদিনও কেউ বিয়ে করবে না। তোমরা যৌতুক দিয়ে এই মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভুলেই যাও। আর এখন নাও, নিজের বোনকে নিয়ে বাড়িতেই বসে থাকো। একটা বোবা মেয়েকে টাকা দিয়ে বিয়ে দিতে গেছে। যত সব বেকার বেকার বিয়ে বাড়িতে সেজে গুজে আসলাম, আর বিয়ে পর্যন্ত দেখতে পেলাম না। সেই মুহূর্তে যখন প্রিয়া এবং তার পরিবারকে এমন কথা শুনতে হয় তখন শ্যামলের বাড়ির চাকর রামু প্রিয়াকে বিয়ে করার জন্য এগিয়ে আসে। কারণ রামু সেই বাড়ির চাকর হলেও সে পড়াশোনায় খুবই ভালো। রাত্রিবেলা করে সে পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে। তাই সেই মুহূর্তে শ্যামল এবং তার পরিবার কোনো কথা চিন্তা না করে প্রিয়ার সঙ্গেই রামুর বিয়ে দিয়ে দেয়। আর রামু বরাবরই প্রিয়াকে মন থেকে পছন্দ করত, কিন্তু তাদের মধ্যে সামাজিক পার্থক্য থাকায় রামু কোনোদিনও সেই সত্যি কথা স্বীকার করতে পারত না। বিয়ের কিছুদিনের মধ্যেই রামু খুবই ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায়, আর সে প্রিয়াকে নিয়ে খুবই সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই দেখে প্রিয়া এবং তার পরিবার খুবই খুশি হয়। শোনো, অফিসে যাওয়ার সময় অবশ্যই সব গেট ভালো করে লক করবে। আর হ্যাঁ, সময় মতো খাবার খেয়ে নেবে কিন্তু। আর এক সপ্তাহ পর আমাকে আর বল্টুকে নিতে যাবে, ঠিক আছে তো? আমি ফোন করলে অবশ্যই ফোন ধরবে কিন্তু। আরে বাবা, ঠিক আছে। 1 বছর পর তুমি মায়ের বাড়ি যাচ্ছ, খুশি মনে মায়ের বাড়ি যাও না। ওখানে গিয়ে এনজয় করো, মজা করো। আমার কথা তো চিন্তা করতে হবে না। যাও, বল্টুকে নিয়ে যাও। হ্যাঁ, আমি তো মায়ের বাড়িতে চলে গেলে তোমার তো খুব খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবে, যখন যেখানে ইচ্ছা যেতে পারবে। আমি বাড়িতে না থাকলে তুমি তো একেবারে স্বাধীন হয়ে যাও। আচ্ছা, বাকিটা ফোন করে বলে দেবে। এবার যাও, ক্যাব দাঁড়িয়ে আছে। আর ট্রেনে উঠে ফোন করবে কিন্তু। চলো, আমি ব্যাগগুলো গাড়িতে তুলে দিচ্ছি। এই বলে নিখিলেশ সুজাতা এবং তার ছেলেকে গাড়িতে তুলে দেয়। কিছুক্ষণ পর স্টেশনে পৌঁছে সুজাতা তার ছেলেকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিখিলেশ সুজাতাকে ফোন করে। কি হলো? বলেছিলাম না ট্রেনে উঠে ফোন করতে। শোনো, আমি সঞ্জয়কে ফোন করে বলে দিচ্ছি স্টেশনে তোমাকে নিতে আসার জন্য। তা না হলে তুমি 2-3টে ব্যাগ নিয়ে বল্টুকে নিয়ে কিভাবে যাবে? আরে না না, ভাইকে ফোন করতে হবে না। আমি ঠিক চলে যাব, তুমি চিন্তা করো না। ট্রেন থেকে নামার পর আমি অটো কিংবা টোটো ধরে নেব। তুমি নিশ্চিন্তে থাকো, আমি বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করে দেব। এই বলে সুজাতা ফোনটা রেখে দেয়। নিখিলেশের ফোনটা রাখতেই সুজাতার মায়ের কথা খুবই মনে পড়ে। সুজাতার মা 1 বছর আগে মারা যায়। তার মা মারা যাওয়ার পর থেকে সুজাতা এই 1 বছরের মধ্যে একবারও নিজের বাড়িতে যায়নি। 1 বছর পর আজকে সে আবার তার মায়ের বাড়িতে যাচ্ছিল। সুজাতার মনে পড়ে তার মা বেঁচে থাকাকালীন সে তার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে যেত, তখনই তার মা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ত। বাবা সঞ্জয়, তোর দিদি ট্রেনে উঠে পড়েছে। বাচ্চাটাকে নিয়ে ব্যাগপত্র নিয়ে একা একা আসতে পারবে না। তুই একবার স্টেশনে যা না বাবা, মেয়েটাকে সাথে করে নিয়ে আসবি। আমার খুব চিন্তা হচ্ছে। আরে মা, দিদি কি ছোট বাচ্চা নাকি যে দিদি একা একা গাড়িতে আসতে পারবে না? দিদি তো এই এলাকার ডন ছিল, স্কুল কলেজ সব জায়গাতে তো একাই যেত। তাহলে আজকেও ঠিক বাড়ি চলে আসতে পারবে। আসলে আমার কাজ আছে, আমি তাই যেতে পারবো না।
এরকম করিস না বাবা, আমি সুজাতাকে বলে দিয়েছি তুই ওকে নিতে যাবি। আমি বেঁচে থাকতে তুই আমার কথাটা শোন, আমি যখন থাকবো না তখন তোর যেটা ভালো লাগে তুই করবি, কিন্তু এখন অন্তত আমার মেয়েটাকে নিয়ে আয়। সঞ্জয় তার মায়ের কথা শুনতে বাধ্য হয়। বিয়ের পর থেকে সুজাতাকে কখনোই তার মা একা একা বাড়িতে আসতে দেয়নি। তার ভাই সঞ্জয় কিংবা কখনো কখনো সুজাতার মা নিজেও সুজাতাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে চলে আসতো। এমনকি সুজাতার ট্রেনে উঠে যাওয়ার পর সুপর্ণা দেবী বারে বারে তাকে ফোন করত। কিরে, কত দূর এলি? কটা স্টেশন পার হলো? আর কতক্ষণ লাগবে তোর? তোর শরীর টরীর ঠিক আছে তো? আর দাদু ভাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না তো? সব ঠিক আছে মা, এই তো 5 মিনিট আগে তুমি ফোন করে জিজ্ঞাসা করলে। আমার যেতে এখন মোটামুটি 1 ঘন্টা তো সময় লাগবেই, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। পুরানো দিনের কথা মনে পড়তেই সুজাতার চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, মা বেঁচে থাকলে এতক্ষণে হয়তো 10 বার ফোন করতো, আর আজকে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। আমার ভাই বৌদি একবারও তো ফোন করলো না। এমন ভেবে সুজাতা মনে মনে খুবই দুঃখ পায়। ট্রেন থেকে নেমে সুজাতা তার মায়ের বাড়ির দিকে রওনা দেয়। আজকে প্রথমবার তাকে একা একা নিজের মায়ের বাড়িতে যেতে হচ্ছে, আর দুর্ভাগ্যবশত আজকে সে কোনো অটো কিংবা টোটো পায়নি, আর সেই কারণেই তাকে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে হয়। বাড়ি পৌঁছে সুজাতা কলিং বেল বাজায়, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ দরজা খুলতে আসে না। এতক্ষণে মা থাকলে মা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়েই আমার জন্য অপেক্ষা করত, আর আজকে তো দরজা খোলার মতো বোধহয় বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পরেই সুজাতার ভাই সঞ্জয় এবং তার স্ত্রী মধুমালা দরজা খুলতে আসে। এসে গেছিস বোন? আসলে আজকে আমার খুব দরকারি একটা কাজ ছিল রে, সেই জন্য আমি তোকে আনতে যেতে পারিনি। তা না হলে তোকে আমি নিশ্চয়ই নিতে যেতাম। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? জানো মামা, আমরা ট্রেন থেকে নেমে এখানে হেঁটে হেঁটে এসেছি, কারণ আমরা বাস টোটো কিচ্ছু পাইনি। এত হেঁটে হেঁটে আমার পা তো খুব ব্যথা করছে। দিদি, তোমরা তো খুব টায়ার্ড হয়ে গেছো, এক কাজ করো, ব্যাগপত্রগুলো নিয়ে গেস্ট রুমে চলে যাও। গেস্ট রুমটা একটু নোংরা হয়ে পড়ে আছে, কেউ থাকে না তো ওখানে, একটু ম্যানেজ করে নিও, কেমন? না না বৌদি, আমি গেস্ট রুমে থাকবো কেন? আমি মায়ের রুমেই থেকে যাব। আগে তো যখন আমি আসতাম তখন তো আমি মায়ের সঙ্গে মায়ের রুমেই থাকতাম, কিন্তু এখন তো আর থাকতে পারবে না, কারণ মায়ের রুমটা আমি স্টোর রুম বানিয়ে দিয়েছি। মায়ের রুমে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল, আর আমাদের বাড়িতেও তো অনেক জিনিস ছিল যেগুলো রাখার মতো কোনো জায়গা নেই, আর মায়ের রুমটা তো বেকার ফাঁকাই পড়ে থাকতো, তাই আমি ওটা এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করছি। এই শুনে সুজাতা প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, কিন্তু সে তার কষ্টটা প্রকাশ করতে চায় না। সে কোনো কথা না বলে তার ছেলেকে নিয়ে গেস্ট রুমে চলে যায়। কিছুক্ষণ পর দুপুরবেলা খাবার খাওয়ার সময় হলে সুজাতা তার বৌদিকে সাহায্য করার জন্য রান্নাঘরে আসে। বৌদি, রান্নাঘরে যে থালা বাসনের স্টিলের সেটগুলো ছিল সেগুলো কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। আমরা এলে মা যেগুলোতে খাবার খেতে দিত সেগুলোর কথা বলছি আমি। স্টিলের প্লেট, ওগুলো তো কোনো কাজে লাগতো না, সেই জন্য আমি স্টোর রুমে রেখে দিয়েছি। বেকার রান্নাঘরে পড়েই থাকতো। এমনিতেই রান্নাঘরে ছোট জায়গা, কিছু রাখার মতো জায়গা থাকে না। আর তাছাড়া আমি এখন ডিসপোজেবল প্লেট ইউজ করি। খাওয়া হয়ে গেলে প্লেটগুলো ফেলে দিই। থালা বাসন ধোয়া মাজার আর কোনো গল্পই থাকে না, খুব সুবিধা হয়। মধুমালার কথা শুনে সুজাতার আর কিছু বলার থাকে না। সে মনে মনে খুবই অবাক হতে থাকে। এই 1 বছরে তার মায়ের অবর্তমানে তাদের বাড়ির সবকিছুই পাল্টে গেছে, কোনো কিছুই আর আগের মতো নেই। সুজাতা এবং তার ছেলে খাবার খেতে বসলে মধুমালা তাদের জন্য খাবার পরিবেশন করে দেয়। মধুমালা সেদিন ডাল ভাত এবং লাউয়ের তরকারি রান্না করেছিল। টেবিলের উপর রাখা খাবার দেখে মধুমিতার আবার তার মায়ের কথা মনে পড়ে। ওরে বাবা, আজকে তো অনেক রকমের আইটেম রান্না করেছো মা। তোমার মেয়ে এসেছে বলে তুমি তো দেখছি ভোরবেলা থেকে রান্নাঘরে ঢুকে রান্না করেই চলেছো। যাক, তাহলে তোমার মেয়ের জন্য আজকে আমাদের ভালো মন্দ খাবার খাওয়া হচ্ছে। অন্য সময় তো তুমি আমাদের জন্য এত কিছু রান্নাও করো না। এই, তোর দিদি কি রোজ রোজ আমাদের বাড়িতে আসছে? জানি না শ্বশুর বাড়িতে মেয়েটা ভালো মন্দ খাবার খেতে পারে কিনা। মেয়েটাকে তো শ্বশুর বাড়িতে নিজেই রান্না করে খেতে হয়, আর এ কদিন আমার কাছে থাকতে এসেছে, আমি একে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবো না? নে মা, তুই তাড়াতাড়ি খাওয়া শুরু কর, তোর ভাইয়ের কথাই কিছু মনে করিস না। না মা, ভাই তো সত্যিই বলছে তুমি অনেক বেশি কিছু রান্না করে ফেলেছো। এত খাবার কি খাওয়া যায় বলো? হ্যাঁ, খাওয়া যাবে। সব তো তোর পছন্দের খাবারই রান্না করেছি, ধীরে সুস্থে খা না। আর দাদু ভাই, আমি তো জানি তুমি নুডলস আর বার্গার খেতে ভালোবাসো, সেই জন্য দেখো আমি তোমার জন্য নুডলস আর বার্গারও বানিয়েছি। তুমি খুশি তো?
পুরানো দিনের কথা মনে করে সুজাতার চোখে আবার জল চলে আসে। তখনই বল্টু তার মাকে বলে, মা, আমি ডাল আর এই সবজির তরকারি খাবো না, আমার এসব খেতে ভালো লাগে না। আগে আমরা মামার বাড়িতে আসলে দিদুন আমার জন্য কত কিছু রান্না করতো, কিন্তু আজকে তো আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না হয়নি। আমি পাস্তা খাবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসছি। কিন্তু দিদি, পাস্তা তো শেষ হয়ে গেছে, তুমি এখন পাস্তা কি করে বানাবে? বল্টু, যা রান্না হয়েছে সেটাই খেয়ে নাও না। তোমার মাকে কেন বিরক্ত করছো তুমি? উল্টো পাল্টা খাবার খেলে তোমার তো শরীর খারাপ করবে। বাচ্চাদের এরকম করতে নেই। আসলেও বাড়িতে থাকলে সবসময় ঘরের খাবারই খাই, কিন্তু আগে যখন এখানে আসতো মা ওকে ওর পছন্দের খাবার বানিয়ে দিত, সেই জন্য আগের মতোই জেদ করছে। আমি বাইরের দোকান থেকে পাস্তা কিনে আনছি, আমি ওকে বানিয়ে দেব, কোনো অসুবিধা নেই, তোমরা খাও না। এই বলে সুজাতা বাইরের দোকান থেকে পাস্তা কিনে নিয়ে এসে তার ছেলেকে পাস্তা বানিয়ে দেয়। এরকম ভাবে সেই দিনটা কোনো রকমই কাটে। পরের দিন সুজাতা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন সে সঞ্জয় এবং মধুমালাকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে। কালকে একবার দিদিকে একটু শপিং করতে নিয়ে যাবো তো। দিদিকে আর বল্টুকে কয়েকটা জামা কাপড় কিনে দিও। তোমার কাছে টাকা আছে তো? ওই টাকাটাই নিয়ে যেও। কেন শুধু শুধু ওদেরকে জামা কাপড় কিনে দেবো কেন? এখন কি কোনো উৎসব আছে নাকি যে ওদেরকে জামা কাপড় কিনে দিতে হবে? কিচ্ছু দিতে হবে না, দুদিন থাকতে এসেছে, চলে যাবে। আর তাছাড়া ওর বরের কি কম টাকা আছে? ভালোই তো বড়লোক ঘরে বিয়ে হয়েছে, নিশ্চয়ই ওর জামা কাপড়ের কোনো অভাব নেই। কিন্তু মা যখন ছিল, যতবারই দিদি আসতো তখন তো মাকে দেখেছি আমি দিদির জন্য অনেক কেনাকাটা করতো। দিদির পছন্দের অনেক শাড়ি জামা কাপড় কিনে দিত। এখন তো আর তোমার মা নেই, সুতরাং তোমার মা যেটা করতো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। তোমার মা কেনাকাটা করতো নিজের টাকা দিয়ে করতো, আর এখন টাকাগুলো আমাদেরকেই দিতে হবে। বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। দরজার বাইরে থেকে তাদের কথা শুনতে পেয়ে সুজাতা খুবই দুঃখ পায়, কিন্তু সে কিছু না বলে আবার নিজের ঘরে চলে যায়। আজকে হয়তো প্রথমবার নিজের মায়ের বাড়িতে থাকতে সুজাতার ভালো লাগছে না, তাই সে নিখিলেশকে ফোন করে বলে, কি গো, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, তুমি আমাকে নিতে এসো, আমি বাড়ি যাব। বল্টুও কিছুতেই এখানে থাকতে চাইছে না, খুব জ্বালাতন করছে। এই তো দুদিন হলো তুমি গেছো, আর এখনই বাড়ি চলে আসবে? এক সপ্তাহের জন্য তো প্ল্যান করে গেলে। আসলে আমার কিছু দরকারি কাজ আছে, দুদিন আমি যেতেই পারবো না। দুদিন পরে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তবে হঠাৎ করে চলে আসবে বলছো যে, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। আসলে এখানে থাকলে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা নেই তো, খুব কষ্ট হচ্ছে। তোমার কাজ হয়ে গেলে তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। এই বলে সুজাতা ফোনটা রেখে দেয়। আজকে মায়ের কথা সুজাতার বড্ড বেশি মনে পড়ছিল, তাই সে তার মায়ের ঘরে যায়। ওই ঘরটাতে এখন শুধুমাত্র অপ্রয়োজনীয় জিনিসই থাকতো। সুজাতা তার মায়ের সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে তার মায়ের একটা বহু পুরানো বাক্স দেখতে পায়। এটা তো সেই বাক্স, এই বাক্সে মা আমাদের কাউকেই হাত দিতে দিত না। কি আছে এই বাক্সে? আজকে আমি এটা খুলে দেখবো। সুজাতা ওই বাক্স খুলে দেখে, ওই বাক্সের মধ্যে সুজাতার এবং তার ভাইয়ের ছোটবেলার জামা কাপড় আছে। ছোট ছোট জামা প্যান্ট, ছোট ছোট জুতা এবং সেই সাথে তাদের ছোটবেলার খেলনাও আছে। সুজাতার মা খুবই যত্ন করে সেগুলো তুলে রেখেছিল। সেগুলো দেখতেই অনেক পুরানো স্মৃতি তার মনে পড়ে যায়। সুজাতা কিছুতেই তার চোখে জল ধরে রাখতে পারে না। সেখানে তার মায়ের একটা ছবি রাখা ছিল। সেই ফটোটা বুকে জড়িয়ে সুজাতা খুবই কান্নাকাটি করতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি নেই, সবকিছু পাল্টে গেছে। আগে যখন তুমি থাকতে তখন সবকিছু নিজের মনে হতো এই বাড়িতে সবকিছুতেই আমার অধিকার আছে, কিন্তু এখন বুঝতে পারছি কোনো কিছুই আমার নয়। আমি এখন পর হয়ে গেছি। তোমাকে ছাড়া এই বাড়িটাও এখন আর আমার নেই। আমি আর কখনো এখানে আসবো না মা, আমি আর কখনো আসবো না। জানালা দিয়ে সুজাতার ভাই তার দিদির সব কথাই শুনতে পায়। নিজের দিদিকে এভাবে কষ্ট পেতে দেখে সঞ্জয়ের খুবই খারাপ লাগে। সে তার দিদির কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দে দিদি, আমি তোর ভাই হয়ে কখনো ভাই দায়িত্ব পালন করতে পারিনি। মা যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গিয়েছিল আমি যেন তোর খেয়াল রাখি, আর তুই এখানে এলে তোর কোনো জিনিসের অসুবিধা যাতে না হয়। কিন্তু আমি সেসব ভুলে গিয়েছিলাম রে। মা মারা যাওয়ার পর একবার তোকে ফোন করিনি, কোনো খবর নেইনি। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। না রে ভাই, তুই আমাকে কোনো কষ্ট দিসনি। মা ছাড়া মায়ের বাড়ি কেমন হয় এটা দেখার পর আর জানার পর আমার খুব কষ্ট হচ্ছে। দিদি, এটা তো নিজের বাড়ি, তাই তো যখন ইচ্ছে তখন তুই আসবি। এই বাড়ির উপর তোর অধিকার আছে। আমি কিছু সময়ের জন্য আমার বউয়ের কথাই মতিভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু আর নয় দিদি। মায়ের মতো ভালোবাসা তোকে আমি দিতে পারবো না ঠিকই, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। সঞ্জয়ের কথা শুনে সুজাতা খুবই খুশি হয়। সেদিন থেকে সঞ্জয় এবং তার বউ দুজনেই সুজাতার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে, কিন্তু মায়ের ভালোবাসার কাছে তাদের সেই ভালোবাসা একেবারে অতুলনীয় ছিল।
আর দু একদিন সেখানে থেকেই সুজাতা আবার নিজের বাড়িতে ফিরে যায়।